আমার সদ্য বিবাহিত স্ত্রীকে সজোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়েছে আমার প্রাক্তন। বিয়ের লাল টকটকে বেনারসি পরনে থাকা আমার স্ত্রী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার বাবার দিকে। মেয়েটা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বিয়ের কনেকে পা দিয়ে ঠেলে দিয়ে চলে যাওয়ার সময় আমার প্রাক্তন আনিকা চিৎকার করে বলল, টাকার লোভে তুমি আমার 9 বছরের ভালোবাসা এভাবে জলে ভাসিয়ে দিলে। যে পুরুষ টাকার জন্য এতদিনের সম্পর্ক ভেঙে ফেলতে পারে সে জানোয়ার ছাড়া কিছুই নয়। আমি কোনো দিন তোমাকে মাফ করব না। তুমি পস্তাবে, আমার কাছেই ফিরবে। কয়েকটা ঘন্টার ব্যবধানে তুমি আমার কাছে ফিরবে। আনিকা এক মুহূর্ত দাঁড়ায় না। ওড়নার কোনায় চোখ মুছতে মুছতে দ্রুত হেঁটে চলে যাচ্ছে সে। আমার স্ত্রী প্রণয়ী আমার শার্টের এক কোণা ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করছে। তাকে হাত ধরে টেনে তোলার পূর্বেই আমার বন্ধু এসে প্রায় তাকে জড়িয়ে ধরে তুলে চেয়ারে বসালো। আদুরে গলায় তাকে জিজ্ঞেস করলো, বনু, ব্যথা পাইছিস? প্রণয়ী মাথা দুপাশে দুলিয়ে না করলে আমার জিগরি দোস্ত আমায় বলল, ওদিকে আয়, কথা আছে। কি কথা বল? তুই কি রাগ করে আছিস? না, রাগ করব কেন? আজ আমার বিয়ে, দেখ আমি কত খুশি। বাংলা সিনেমার ওমর সানির মতো বেকারত্ব ঘুচাতে, বাবার স্বপ্ন পূর্ণ করতে আমি 9 বছরের ভালোবাসা ত্যাগ করে বন্ধুর অসহায় প্রতিবন্ধী বোনকে বিয়ে করছি, যাকে নিয়ে না আমি দাঁড়াতে পারবো কারো সামনে, না তাকে দিয়ে হবে আমার সংসার। এতদিন যে মেয়েটা আমাকে ভালোবেসে অপেক্ষা করে রইল, সেই মেয়েটা আজ বিয়ের আসর থেকে কেঁদে চলে গেল। আমি খুশি হব না? তবে তুই বিয়ের জন্য রাজি কেন হয়েছিলি? এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ তো তুই দেখছিস না। পিয়ালের কথা শেষ হওয়া অবধি অপেক্ষা করেনি নির্বেদ। দ্রুত পা ফেলে চলে এসেছে বাহিরে। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নিল সে। নাক মুখ দিয়ে অনবরত বেরিয়ে আসছে নিকোটিনের ধোঁয়া। সে ধোঁয়ার দিকে তাকিয়ে নির্বেদ বলল, সব কিছুর পোড়া গন্ধ হয়, কিন্তু হৃদয় পোড়া গন্ধ হয় না কেন? খেতে বসে নিজ পরনের কাপড় নষ্ট করে ফেলেছে প্রণয়। তার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন প্রণব সাহেব। তার স্ত্রী রামিসা ছিল তার খালাতো বোন। রক্তের মাঝে বিয়ে হলে অধিকাংশ সময় না হলেও মাঝে মধ্যে সমস্যা হয়। সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে জন্মায়। তাদের প্রথম সন্তান ছিল ছেলে। রাজার ঘরে ঠিক রাজপুত্রের জন্ম, কিন্তু বয়স 6 মাস হতে না হতেই সেই ছেলের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু করলো। ডক্টর বলেছিল কম খাবার খাওয়াতে, কারণ তার ওজন অস্বাভাবিক হারে বাড়ছিল। যখন ক্ষুধা লাগতো বাচ্চাটা হাউমাউ করে কাঁদত। পিয়াল যখন পেটে এলো তখন রামিসা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন ভোরবেলা তাদের প্রথম সন্তানের খিঁচুনি শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় তাদের প্রথম সন্তান। সন্তান হারিয়ে রামিসা দিন দিন আরও ভেঙে পড়তে লাগে। বিভিন্ন সময় সে আত্মঘাতী হওয়ার চেষ্টাও করে। নিজেকে দাবি করতে লাগে তার সন্তানের খুনি হিসেবে, কারণ সে তার সঠিক জন্ম নেয়নি। এদিকে প্রণব সাহেব বেশ চিন্তিত ছিলেন, কারণ জেনেটিক এবং ব্লাড ইকুয়েশন এর একটা কারণে তাদের সন্তান প্রতিবন্ধী জন্ম নিয়েছিল, যার সম্ভাবনা এবারও প্রবল ছিল। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় পিয়াল সুস্থ এবং আর 5টা বাচ্চার মতন জন্ম নেয়। একসময় পিয়ালের সাহায্যে তার মা স্বাভাবিক জীবনে ফিরে আসে। ধীরে ধীরে পিয়াল বড় হতে থাকে। পিয়ালের বয়স যখন 10, রামিসা আবার সন্তান সম্ভবা হয়ে পড়ে। কিন্তু এবার জন্ম হয় প্রণয়ীর। প্রণয়ী আর 5টা মেয়ের মতো নয়। দেখতে সে সম্পূর্ণ মায়ের রূপ পেল। তার বুদ্ধি স্বাভাবিক নয়। তাকে গভীরভাবে খেয়াল করলে বুঝতে পারা যায়
সে হাতের করগুনে সবসময় হিসেবে ব্যস্ত থাকে। ঘাড় শক্ত করে রেখে শুধু মুখ অনবরত কাঁপতে থাকে তার। মাঝে মধ্যে সব ভুলে যায়। তার শারীরিক কোনো সমস্যা নেই, তবে ভালো মন্দের বিচার সবসময় করতে পারে না। মাঝে মধ্যে হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে যায়। নার্ভাস হলে সে কাঁপতে থাকে। তাছাড়া সবচেয়ে খারাপ যে দিকটা হলো, প্রণয় রাগ উঠলে কামড়ে দেয়। কাজের লোকগুলো তার আশেপাশে যায় না, কিন্তু একজন খালা আছেন যিনি রামিসা বেগমের মৃত্যুর পর থেকে তার দেখাশোনা করে চলেছে। আজ সন্ধ্যের ঘটনার পর প্রণয় কিছুটা ভয় পেয়ে আছে। আনিকা নামের মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই মেয়ের দিকে এগিয়ে গিয়ে পাশে বসলেন প্রণব সাহেব। পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছেন মেয়েকে। আনিকার জন্য যে তার খারাপ লাগছে না তা নয়, কিন্তু বাবা হিসেবে সে স্বার্থপর, বড়ই স্বার্থপর। আনিকা স্বাভাবিক মেয়ে, সে চাইলেই জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু প্রণয়, আজ বাদে কাল যখন বাবা থাকবে না, তাকে কে দেখে রাখবে? তাই নির্বেদকে প্রণয় সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দায়মুক্ত হয়েছেন প্রণব সাহেব। কিন্তু বারবার তার মনে হচ্ছে, আদৌ কি পৃথিবীর কোনো পিতা তার কলিজার দায়িত্ব কাউকে দিয়ে দায়মুক্ত হতে পারে? বিদেশি হরেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে বাসর ঘর। সেখানে বউ সেজে বসে থাকার কথা ছিল আনিকার, কিন্তু ঘুমিয়ে আছে প্রণয়। মেয়েটার প্রতি ঘৃণা না, সহমর্মিতা দেখাবে নির্বেদ। সে নিজে আজ সকালে তার বন্ধুর বাবাকে বলেছিল, প্রণয় ভালোবাসার স্পর্শ বোঝে আঙ্কেল। যে কিছুই বোঝে না সে ভালোবাসার স্পর্শ বোঝে, ভালোবাসা বোঝে। ওর জন্য ভালোবাসার মানুষ খুঁজে আনুন। কে জানতো তাকেই বেছে নিবেন প্রণব সাহেব। ফোনের শব্দে ধ্যান ফিরে নির্বেদের। স্ক্রিনে ভেসে উঠেছে আনিকার নাম। কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, যে পুরুষ একজন নারীকে গভীর অন্ধকারে রেখে চলে যেতে পারে, এর মানে দুটো হয়, সে তাকে ভালোবাসে না এবং সে তাকে অবশ্যই ভালোবাসে না। অভিনন্দন প্রাক্তন, তোমার আগামী জীবন এবং বাসর রাত সুখের হোক। আমি মেনে নিতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। তুমি আমায় ভুলে গেলে, এটা তোমার সফলতা। আজ যে টাকা নামের জন্য আমায় ছাড়লে, একদিন তোমার সব হবে, কিন্তু তুমি শূন্য থাকবে। না পাওয়া তোমায় ঘিরে রাখবে। শুধু একটা অনুরোধ, আমায় কাল একবার দেখতে এসো। এক মুঠো মাটি আমার কবরে দিও। কল কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠায় আনিকা, যেখানে স্পষ্টত সে নিজেকে শেষ করবার জন্য পায়ের শিরা কেটে ফেলেছে। বাকি রাতটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটার ওপর পাশবিক নির্যাতন করে নিজের পুরুষত্ব ফলাও করেছে নির্বেদ। বিছানার এক পাশে কালো কমফোর্টারে আবৃত প্রণয়ের নগ্ন দেহ প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে। সকালের আলো চোখে মুখে এসে লাগতেই, চোখ মুখে এসে পড়তেই উঠে বসল নির্বেদ। সামনে কাউচের ওপর পরে রয়েছে তার শার্ট। শার্টটা দেখেই বকে মোচড় দিয়ে উঠল। আনিকা উপহার দিয়েছিল তাকে তাদের নবম প্রণয় দিবস উপলক্ষে। বিনিময়ে সে আনিকাকে কি দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে, একজোড়া রূপার নূপুর। মেয়েটা নূপুরের প্রতি খুব ভালো লাগা রয়েছে। নির্বেদের ইচ্ছে ছিল আনিকাকে তার 25তম জন্মদিনে 25 জোড়া নূপুর উপহার দিবে, চমকে দিবে মেয়েটাকে। কিন্তু তার বেকারত্ব তাকে গ্রাস করে নিয়েছিল। টুকটাক ব্যবসার জন্য আনিকা তার জমানো সব টাকা গুছিয়ে নিয়েছিল। দুজনে মিলে ছোট্ট একটা ব্যবসা শুরু করবে আনিকা নিজ হাতে বানানো পিঠেগুলো নিয়ে। তাদের ছোট্ট একটা সংসার হবে। সেই সংসারের জন্য দুজনে অনেক পরিশ্রম করবে। দিন রাত পরিশ্রম করে যখন একে অপরে ক্লান্ত হয়ে যাবে,
তখন নাইয়ে নিবে ভালোবাসার জলে। কাল দুপুর অবধি তাদের স্বপ্নগুলো কত রঙের ছিল, আজ তাদের জীবনটা শুধুই বেরঙের। ফ্রেশ হতে এসে ওয়াশরুমের আয়নার দিকে নজর পড়ল। বুক জুড়ে কামড়ের দাগ। মেয়েটা যেমনে পেরেছে তাকে আশ্রয়ে কামড়ে তার থেকে মুক্তি পেতে চেয়েছে, কিন্তু পারেনি। তার পৈশাচিক অনুভূতি থেকে গায়ে পানি লাগতে জ্বলতে শুরু করেছে নির্বেদের পুরো শরীর। কাল রাতে রাগ দমাতে পারেনি সে। যখন সে জানতে পারল আনিকা কোনো দিন হাঁটতে পারবে না, পারলেও অনেকটা ঝুঁকি থেকে যায়, তখন সব রাগ গিয়ে পড়েছিল ঘুমন্ত প্রণয়ের উপর। ভালোবাসার মানুষগুলো অমূল্য সম্পদ। তাদের কোনো দুঃসংবাদ মানব মস্তিষ্ককে ক্ষণিকের জন্য বিকল করে দেয়। ফুলি খালা সকালে চা নিয়ে এসে দরজায় কড়া নাড়ছে। তার পিছনে উৎসুক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন প্রণব সাহেব। চেহারায় খুশি খুশি ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আজ থেকে তার দায়িত্ব ফুরিয়েছে। না হলে মেয়েটা এত বেলা অবধি ঘুমায় না। সকালবেলা উঠে বাবার ঘরের দিকটায় বসে থাকে সে। রামিসা বেগম মারা যাওয়ার পর থেকে দিন শুরু হয় মেয়ের মুখ দেখে। নির্বেদ যখন দরজা খুলল, প্রণব সাহেব হাসি দিয়ে জিজ্ঞেস করল, হে জেন্টলম্যান, গুড মর্নিং। শুভ সকাল। প্রণয় উঠেনি? এখনো না। আমি একবার ডাকবো? ফুলি খালা ততক্ষণে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রণয়ীকে ব্যাগতিক অবস্থায় দেখে ঘাবড়ে গেলেন তিনি। ছোট থেকে নিজ হাতে পালন করা মেয়েকে যদি স্বামী নামক মানুষটা এমন নির্যাতন করে, যখন মেয়েটা বুদ্ধি প্রতিবন্ধী, তখন মরে যেতে ইচ্ছে করে। দু চোখের পানি আটকে রেখে ফুলি খালা বললেন, ভাইজান, আসার দরকার নাই। জননীরা আমি ডাইকা তুইলা আনতেছি, আপনি নিচে যান। জামাই বাবাজিরে নিয়া টেবিলে নাস্তা দিছি, ঠান্ডা হইয়া যাইব। প্রণব সাহেব বিনা বাক্যে কথা মেনে নিয়ে নির্বেদকে নিয়ে নিচে চলে গেলেন। খাবার টেবিলে বসে নির্বেদ সজলকে মেসেজ করল, আনিকা কেমন আছে? ভালো নেই। তুই ভালো থাকতে দিয়েছিস? খেয়েছে কিছু? স্যালাইন চলছে, রক্তক্ষরণ হয়েছে অনেক, বাঁচবে তো? নির্বেদ খেয়াল করছিল তার দুহাত অনবরত কাঁপছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। তবুও সে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। সেদিকে তাকিয়ে চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে। এ যাত্রায় বেঁচে যাবে, জানিস ওর গায়ে বেশ জ্বর। ওর মা খুব কাঁদছে রে। আন্টির মাইগ্রেনের সমস্যা আছে, তাকে মেডিসিন এনে দে, সাথে গ্লুকোজ পানি। ওনার শরীর বেশি ভালো না। এতই যখন ভাবিস তবে ছেড়ে দিলি কেন? প্রতিটা ব্যর্থ প্রেমিকের একটা ব্যর্থ গল্প থাকে। মা, মা, পানি। গোলাপি কমফোর্টারের অনেকটাই লাল রক্তের দাগ। পুরো শরীর খুবলে খেয়েছে নির্বেদ। তাকে উঠিয়ে কোনোভাবে ওয়াশরুমে নিয়ে গেলেন ফুলি খালা। হাঁটতে পারছে না মেয়েটা। শরীরে পানি লাগতে কাঁদতে লাগলো সে। বাবাটা মারা গেলে এই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটার কি হবে? তার ভাই যে মেয়েকে পছন্দ করেছে, সে মেয়ে মেনে নিবে না এই পাগলিটাকে। স্বামী অবশ্যই তাকে পুরো জীবন ভালো রাখবে না। ফুলি সে নিজেই তো এবারই আশ্রিতা, তার বা সামর্থ্য কি? প্রতিবন্ধী মানুষগুলো কেনই সমাজের কাছে বোঝা? বাবা মা ছাড়া কেন তাদের কেউ আপন হয় না? সমাজ কেন তাদের নিয়ে সবসময় হাসি তামাশা করে? একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই তো এই মানুষগুলো স্বাভাবিক একটা জীবন পেতে পারে। ডক্টর মাহিয়া রুহি বিগত বছর 3 যাবৎ প্রণয়ীকে কনসাল্ট করে। মেয়েটাকে খুব পছন্দ করে প্রণয়। ছুটির দিনগুলো সে প্রণয়ের সাথে কাটাতে পছন্দ করে। এই দিনটায় সে প্রণয়ীকে নিয়ে তার মতন মানুষগুলোর সাথে
দেখা করতে নিয়ে যায়। প্রণয় ছোট বাচ্চাদের অঙ্ক শেখায়। হ্যাঁ, প্রণয় একজন বুদ্ধি প্রতিবন্ধী হয়েও গণিত বিষয়ে সে যে কোনো হিসেব খুব দ্রুত আয়ত্ত করে নিতে পারে। গণিত ছাড়া অন্য কোনো বিষয় সে খুব একটা মনে রাখতে পারে না। সে ছবি আঁকতে পারে না, ভালোভাবে কোনো ভাষাও বোঝে না। যদি কোনো কিছু সে ভালোবেসে থাকে তবে গণিত। পুরো দিন সে হাতের কর গুণে হিসেব করে। যে কোনো ধরনের গাণিতিক সূত্রাবলী বা জটিলতা প্রণয়ী খুব স্বাভাবিকভাবে বুঝে নিতে পারে, যেখানে সে নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারে না। এজন্য মাহিয়া রুহি তাকে নিয়ে সব সময় বলে প্রতিবন্ধী নয়, তারা স্পেশাল হয়। আমাদের সৃষ্টিকর্তা সাধারণ মানুষ হিসেবে সব দিয়েছে, কিন্তু স্পেশাল চাইল্ডদের সৃষ্টিকর্তা কোনো এক বিষয় খুব মেধা দান করে। যেমন প্রণয় গণিতে সে সেরা। আঙ্কেল যেভাবে পারেন ও লেখাপড়া চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। মাহিয়া রুহিকে কল দিয়ে ফুলি খালা সবটা বললে সে দ্রুত হাজির হয়। এখনো প্রণব সাহেব কিছু জানেন না। মাহিয়া নির্বেদকে মনে মনে পৃথিবীর সবচেয়ে জঘন্য গালি দিয়ে বলল, শালা পাবাট একটা, ওকে তো আমি জেলের ভাত খাওয়াবো। মায়ের পরকীয়া সহ্য করতে না পেরে নিজ মাকে চাপাতি দিয়ে টুকরো টুকরো করে বাবাকে জন্মদিনের উপহার দিয়েছে তার একমাত্র ছেলে। অন্ধ বাবার প্রতি মায়ের অবহেলা কিংবা মায়ের বাড়াবাড়ি রকমের সৌন্দর্য নিয়ে চিন্তিত ছিল কিশোর নাজমুল। গতকাল রাতে দোকান থেকে ফিরে এসে মাকে অন্যের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেললে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় মাকে খুন করার। অন্ধ বাবাকে মসজিদে রেখে এসে ঘুমের ঔষধ মিশিয়ে মাকে গরম দুধের সাথে মিশিয়ে নিজ হাতে মাকে খাওয়ায় ছেলে। মা যখন গভীর ঘুমে বিভোর, তখন গরু জবাই করার ছুরি এবং চাপাতি দিয়ে খুন করে মাকে। খবরটা পড়ে চশমা খুলে পাশে রাখলেন আনোয়ার হোসেন। পেশায় স্কুল শিক্ষক ছিলেন তিনি। অবসরে এসেছেন, বছর 10 হবে। মেয়ে দুটো বিয়ে দিয়েছে, তবে ছোট মেয়ের কপালটা খুব ভালো না। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর থেকে কষ্ট করতে হচ্ছে। বড় মেয়ের স্বামী বিদেশে থাকে। ছোট মেয়ের স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিল, ধরা খেয়ে বসে আছে। টুকটাক ব্যবসা করে চলছে। মেয়েটার ঘরেও আল্লাহ 2টা মেয়ে দিয়েছেন। তাদের নিয়ে টেনে টুনে সংসার চলছে কোনো রকমে। বাড়িতে ভালো একটা খাবার রান্না হলে মনটা দুমড়ে মুচড়ে ওঠে। কে জানে মেয়েটা আজ কি রান্না করছে, কি তুলে দিবে 2 নাতনির প্লেটে। শেষমেশ তার ভাগে কিছু পড়বে তো। মেয়েকে খুব একটা দিতেও পারে না সে, কোথায় থেকেই বা দিবে। তার বা এত সামর্থ্য কই। নাতনি দুটোর জন্য ইদানিং মনটা কেমন কেমন করছে। ভেবেছে আজকালের মধ্যে যাবে দেখতে। এদিকে আরো ছোট একটা মেয়ে ঘরে বড় হচ্ছে, তাকেও বিয়ে দিতে হবে। লেখাপড়ায় ভালো মেয়েটা, অনেক পড়ানোর ইচ্ছে। পাশ করে ছেলেটা শুনেছে টুকিটাকি চাকরি করছে, কিন্তু মেজ মেয়ের জীবন দিয়ে সে বুঝতে পারছে টুকটাক চাকরি না, ব্যবসায় জীবন চলে না চলার মতন। যেখানে প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে হয় আজকের পুরো দিনে সন্তানের মুখে 4টে খাবার তুলে দিতে পারবো তো। গত পরশু এক লোক এসেছিলেন তার সাথে দেখা করতে। তখন তিনি পাশের জমিতে আগাছা পরিষ্কার করতে ব্যস্ত। ভদ্রলোক এসেছিলেন গাড়ি নিয়ে, সরাসরি নেমে গিয়েছিলেন চাষের জমিতে। তপ্ত রোদে তার মুখশ্রী অল্প সময়ে লাল হয়ে উঠেছিল। ভদ্রলোক এসেছিলেন তার একমাত্র মেয়ের সম্বন্ধ নিয়ে, তার ছেলে নির্বেদের জন্য। কিছু লুকোয়নি ভদ্রলোক। মেয়ের সকল কমতি এবং প্রতিবন্ধকতা নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি। অনেক কিছু ভেবে
না করে দিতে চেয়েছিলেন আনোয়ার সাহেব, কিন্তু নির্বেদের একটা ভালো ভবিষ্যৎ কিংবা অসহায় মেয়ের বাবার আবদার ফেলতে পারেননি তিনি। তাই ছেলেকে এক প্রকার বাধ্যই করেছে বিয়ে করতে। নিজ মাথায় তাকে হাত রেখে প্রতিজ্ঞা করিয়েছে মেয়েকে সে বিয়ে করবে, সন্তান যতই অবাধ্য হোক না কেন। বাবার মাথায় হাত রাখিয়ে যদি কোনো প্রতিজ্ঞা করানো হয়, তবে সন্তান সে কথা নিজ স্বার্থ ত্যাগ করে হলেও করে। নির্বেদ এমনটাই করেছে। ছেলেটার বিয়ের আসরে সে যায়নি, কারণ ছেলের মুখোমুখি হওয়ার সাহস তার নেই। সন্তানের ভালোর জন্য সে ছেলেকে বাধ্য করেছে বিয়েটা করতে, কারণ সে বিশ্বাস করে প্রেম ভালোবাসা বারবার হলেও ভালো ভবিষ্যৎ বারবার হাতছানি দেয় না। আনিকার সামনে রাখা ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার মুখে ফুটে উঠেছে আধো বিরক্তির ছাপ। আজ বিকেলে এসেছে ফুলগুলো। এই ফুলগুলোকে স্পর্শ করে দেখার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু এত দামি ফুল কোনো দিন কেনা হয়নি। নির্বেদের কাছেও কখনো আবদার করেনি। তাদের ভালোবাসাটা এমন ছিল না যেখানে আবদার থাকবে দামি বা উচ্চ মূল্যের। তাদের সম্পর্ক ছিল পাশাপাশি বসে ঘরে বানানো পিঠা একসাথে খাওয়া। হোটেল বা রেস্টুরেন্টে তাদের প্রেম জমেনি। তাদের প্রেম জমেছিল ভিড়ে ভর্তি বাসের সিটে হাতে হাত রেখে। আনিকা নির্বেদকে ভুলতে পারছে না। তার কাছে সবকিছু কেমন অসহ্য লাগছে। ইচ্ছে হচ্ছে সবাইকে সে যদি মেরে ফেলতে পারত। নির্বেদ নামের অর্থ তো যার সুবিচারক, কিন্তু সে তার ভালোবাসার সাথে এমন কেন করলো? আসবো? দরজায় দাঁড়িয়ে থাকা পিয়ালের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল আনিকা। পিয়াল বিষয়টা বুঝে বলল, আমার বোনের কোনো দোষ নেই। অমন মেয়েকে বাঁচিয়ে রেখেছো কেন? বিষ দিয়ে মেরে ফেলো। মানছি যা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু তাই বলে তুমি আমার বোনকে মরতে বলতে পারো না। 9 বছরের সম্পর্ক মানে বোঝো? আমার সব সে, আর তাকেই তোমার বোনের জন্য নিয়ে নিলে শুধু টাকার জোরে? আমরা জানতাম না বাবা কাকে পছন্দ করেছে। হয়েছে, থামো। ওকে নিয়ে আজ সাফাই গাইছো। মিলিয়ে নিও, এই তোমার বোন একদিন তোমার জীবনেও অভিশাপ হয়ে দাঁড়াবে। আজ যেমন আমি হাসপাতালে কষ্ট পাচ্ছি, তোমার আপনজন মৃত্যুর মুখে থাকবে, তখন আমার কথাগুলো মনে পড়বে তোমার। খুব করে মনে পড়বে আমার আজকের কথাগুলো। পুরো বিকেল অনেক কিছু চিন্তা ভাবনা করে শেষ অবধি নিজের কাছে হেরে গিয়ে নির্বেদ কল দিল আনিকাকে। অপর পাশ থেকে ফুফিয়ে কেঁদে উঠল আনিকা। হঠাৎ নির্বেদের মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় পুরুষ সে নিজে। তার অসহায়ত্ব অশ্রুরূপে ঝাপসা করে দিল দৃষ্টি। নিজেকে শক্ত করে সে বলল, এখন কেমন আছো? আমার কিছুই ভালো লাগছে না। আমার তো কিছুই চাই না, তুমি ফিরে এসো। যে নিজেকে ভালোবাসে না সে আমাকে কি করে ভালোবাসবে? তুমি না এলে সত্যি আমি মরে যাব। তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে চাচ্ছি, মরে যাওয়া সাহসিকতা নয়, বেঁচে থেকে কাপুরুষদের দেখিয়ে দিতে হয় তাদের ছেড়ে যাওয়ার পরেও বেঁচে থাকতে জানি, এটাই সাহসিকতা। কি হয়েছে তোমার? কেন এমন করলে? নিজেকে কাপুরুষ বলছো? যে যা স্বীকার করে নিতে কোনো আপত্তি নেই। আজ থেকে আমাদের যোগাযোগ হবে না। মনে পড়ে একদিন বলেছিলাম তোমার কেরিয়ার হবে, টাকা হবে, শুধু আমি থাকবো না। কথাটা সত্যি হলো। নিজের খেয়াল রেখো। ফোন রেখে নির্বেদ রুমে ফিরে দেখল প্রণয়ী তার সরু সরু আঙুল দিয়ে ধীরে ধীরে কিছু মেলানোর চেষ্টা করছে। কাছে গিয়ে দেখল সে ওয়ার্ড গেম খেলছে।
শব্দের সাথে নতুন অক্ষর দিয়ে নতুন শব্দ বানাচ্ছে সে। আনিকার সাথে কথা বলে এমনিতেই তার কষ্টগুলো দলা পাকিয়েছিল। প্রণয়ীকে দেখে যেন বিস্ফোরকের কাজ করল। ইচ্ছেকৃতভাবে পা দিয়ে ঠেলে ফেলে দিল বোর্ড। প্রণয়ের চুলের গোড়ায় হাত চালিয়ে সজোরে টান দিয়ে বলল, বউ হয়েছ, বরের সেবা করবে না? যাও চা নিয়ে এসো। 5 মিনিটের মধ্যে। না হলে গতকালের কথা মনে আছে? প্রণয় নির্বেদকে প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে। সে দ্রুত ছুটতে চাইছে। ছটফট করতে থাকা প্রণয়কে হঠাৎ ছেড়ে দিল নির্বেদ। প্রণয় ধপাস করে নিচে পড়ে হাতে ব্যথা পেল। দ্রুত ছুটে চলেছে দরজার দিকে। তার দিকে তাকিয়ে নির্বেদ বলল, তোমায় আমি এতটা কষ্ট দিব যতটা কষ্ট দিলে যারা আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করতে, তারাই আমাকে অনুরোধ করবে ছেড়ে দিতে। কিছুক্ষণ পূর্বে সম্পন্ন হয়েছে আনিকা এবং নির্বেদের বিয়ে। আনিকার বাসায় কাজী ডেকে 5 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে তাদের। বিয়ের পর আনিকা কিছু খাবার মুখে তুলেছে। নির্বেদ নিজ হাতে খাইয়ে দিয়ে তাকে ঘুমানোর জন্য বলছিল, কারণ তাকে এখন ফিরতে হবে। প্রণব সাহেব আজ তাকে ব্যবসায়ী কিছু কাজ বুঝিয়ে দিবেন। প্রণয়কে ছেড়ে দিবে না। আনিকার কথায় নির্বেদ বলল, ও থাকা না থাকা কি সমান নয়? একজন নারী কখনোই তার স্বামীকে অন্যের সাথে মেনে নেয় না। ওর সাথে আমাকে কখনো ভাগ করতে হবে না, কারণ আমি কোনো পণ্য নই। আনিকা, বিয়েটা কি খুব জরুরি ছিল? বাবাকে আমি বলেছিলাম তোমার কথা, কিন্তু সে আমাকে সুযোগ দেয়নি। বলেছিল প্রণয়কে বিয়ে না করলে পরদিন পুরো পরিবারকে মৃত দেখব। তার মাথায় হাত রেখে কসম কাটানোর পর আমার কোনো পথ খোলা ছিল না। আজ তবে কেন এলে? নিজেকে জিজ্ঞেস করো। তুমি নিজের এতটা ক্ষতি করার চেষ্টা না করলেও পারতে। এর মানে কি তোমার বাবা আমাকে মেনে নিবে না? সময় আসুক, দেখা যাবে। না, তুমি বুঝতে পারছো না। তুমি যদি প্রণয়কে না ছাড়ো তবে আমাকে সমাজ কি বলবে জানো? তোমার দ্বিতীয় পক্ষ। আমি মেনে নিতে পারবো না। কেউ বলবে না। তাছাড়া প্রণয়ের মতন মেয়েরা খুব একটা বেশি দিন বাঁচে না। তুমি সত্যি আজ চলে যাবে? আজ আমাদের বাসর। যেদিন তোমার কাছে ফিরব, একবারে ফিরব, পিছন ফিরে তাকাবো না। কিন্তু আজ আমাকে ফিরতে হবে। আনিকার কপালে গভীর চুমু দিয়ে বেরিয়ে গেল নির্বেদ। বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল আনিকা। গত কয়েকদিন নিজের ওপর যা তা অত্যাচার করেছে সে। নির্বেদকে সে খুব ভালোভাবে চিনে, তাই নিজেকে কষ্ট দিয়ে হলেও তাকে তার কাছে ফিরিয়ে আনতে বাধ্য করেছে সে। আনিকা চোখ বন্ধ করে ধীর গতিতে বলল, নারী যখন তার ভবিষ্যৎ অন্ধকার দেখতে পায়, ভালোবাসার মানুষ হারিয়ে যেতে থাকে অন্ধকারে, তখন সে যা ইচ্ছে তাই করতে পারে। ভালো মন্দ বিচার করে না। প্রয়োজনে নিজের সর্বোচ্চ ক্ষতি অবধি করতে দ্বিধাবোধ করে না। প্রণয়ের জন্য পুরো বাসা প্রণব সাহেব পরিরাজ্যের মতন সাজিয়েছেন। সে অবচেতন মনে আঘাত পাবে এমন কোনো কিছুই বাসায় নেই। ড্রয়িং রুমে কাউচে মাথা রেখে ফ্লোরে বসে আছে প্রণয়। তার সামনে বিভিন্ন রঙের পাজেল রাখা। প্রণয়ের পরনে পোশাকের রং সাদা রঙের। পাজেল হাতে রেখে সে তাকিয়ে আছে টিভির দিকে। টিভির স্ক্রিনে তখন চলছে একটি অ্যানিমেশন ভিডিও। নির্বেদ মিনিট 2 পূর্বে এসে বসেছে প্রণয়ের পাশের কাউচে। অ্যানিমেশন ভিডিওটা গভীর মনোযোগ দিয়ে দেখছিল প্রণয়। একজন রাজা 4 জন স্ত্রী, সবার ছোট স্ত্রীকে সে সব থেকে বেশি ভালোবাসে। তাকে আদর করে সবার থেকে বেশি। দামি উপহার গয়না না চাইতেই দেয় ছোট রানীকে। তৃতীয় রানী, সে পাশের রাজ্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজাকে পরামর্শ দেয়।
যে সত্যিকারের সুন্দরী এবং দয়ালু। রাজা যখন কোনো পরামর্শের প্রয়োজন হয় তৃতীয় স্ত্রীর কাছে ছুটে যায়, কারণ তার ধৈর্য, বুদ্ধিমত্তার কারণে। কিন্তু যখন সে নিজের প্রথম স্ত্রীর কথা চিন্তা করে সে হতাশায় ডুবে যায়। তার প্রথম স্ত্রী একজন ভালো নীতি নির্ধারক, যে রাজার স্বাস্থ্য এবং সম্পদের খেয়াল রাখত, কিন্তু রাজা কখনো তাকে ভালোভাবে নিতে পারেনি। একদিন রাজা বুঝতে পারলেন তিনি মরণ রোগে আক্রান্ত। তিনি হতাশায় ডুবে যাচ্ছিলেন যখন তিনি মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবছিলেন। রাজা তার ছোট স্ত্রীকে ডেকে বললেন, মৃত্যুর পর সে কি তার সাথে যাবে নাকি? ছোট স্ত্রী, যে সবচেয়ে প্রিয় ছিল, সে নিষেধ করল। রাজা ব্যথিত হলেন। এরপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন, সেও মানা করল এবং জানালো রাজার মৃত্যুর পর সে বিয়ে করে নিবে। যথারীতি দ্বিতীয় স্ত্রীও একই জবাব দিল। রাজা তখন ব্যথিত মনে অপেক্ষা করতে লাগলেন অন্তিম সময়ের জন্য। সে সময় বাহিরের থেকে কারো কণ্ঠ শোনা যাচ্ছিল, যে বলল, আমি আপনার সাথে যাব। আপনি যেখানেই যান না কেন, আমি আপনার সাথে যেতে রাজি। রাজা তাকিয়ে দেখলেন তার প্রথম স্ত্রী দাঁড়িয়ে আছেন। রাজা অনুশোচনায় ভুগলেন। এতদিন যাদের জন্য প্রথম স্ত্রীকে অবহেলা করেছেন, আজ তারাই তাকে ছেড়ে যাচ্ছে, শুধু প্রথম স্ত্রী বাদে। সত্যি বলতে, রাজা হচ্ছে আমরা সবাই। চতুর্থ স্ত্রী, সে হচ্ছে আমাদের দেহ, যা মৃত্যুর সাথে সাথে আমাদের ত্যাগ করে। কিন্তু আমরা সারা জীবন এই দেহকে সকল প্রিয় জিনিস দিয়ে থাকি। তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের সমাজে আমাদের স্থান এবং ধন সম্পত্তি। যখন আমরা মারা যাব, অন্যের অধীনে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু। তারা সারা জীবন আমাদের পাশে থাকলো, মৃত্যুর পর দ্রুত কবরস্থানে রেখে আসে, সাথে থাকে কবরের পাশ অবধি। এবং প্রথম স্ত্রী হচ্ছে আমার আত্মা কিংবা নিজস্ব সত্তা। দেহ, সম্পদ, ক্ষমতার দোহাই দিয়ে যাকে আমরা প্রায়শই অবহেলা করি, একমাত্র নিজস্ব সত্তাই আমাদের সঙ্গী হয়ে থাকে। আমরা যেখানে যাই আমাদের সাথে সাথে চলে। পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্যই বেঁচে থাকি, কিন্তু নিজস্ব সুখের পিছনে কয়জন ছুটে যাচ্ছি? ভিডিও ক্লিপ শেষ হতেই প্রণয় হাসি মুখে পাশে তাকাতেই নির্বেদকে দেখতে পায়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কারণ নির্বেদ যখন তার কাছে আসে তখন তাকে অত্যাচার ব্যতীত ভালোভাবে কথা অবধি বলেনি। প্রণয় সেখান থেকে ছুটে চলে যেতে চাইলে চেয়ারের সাথে লেগে পড়ে গেল। নির্বেদ দ্রুত তুলতে গেলে তার হাতে কামড়ে দেয় প্রণয়। হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই দ্রুত পালায় প্রণয়। রাত গভীর হলো, ফোনে কথা চলছিল আনিকার সাথে। হঠাৎ সে আবদার করলো ভিডিও কলের। কলে আসতেই সে দেখল নির্বেদের বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্রণয়, যার লম্বা চুল বিছিয়ে আছে পুরো বিছানায়। তুমি কোথায় ঘুমাবে? কেন বিছানায়? ওর সাথে? তাই তো থাকছি। ভালো, তবে যাও ঘুমিয়ে পড়ো। মনে হয় বিরক্ত হচ্ছ। আশ্চর্য, বিরক্ত কেন হব? কারণ হোক সে বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু তবুও সে একজন নারী। তাকে দেখে কামনা জেগে ওঠা কোনো খারাপ কিছু নয়, তাই না? নির্বেদ জবাব দিতে পারে না। তার পূর্বেই নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। দ্রুত নিচে নেমে সে দেখল প্রণব সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে খুব একটা সময় সে বাঁচবে না। হয়তো হাসপাতাল অবধি সময় তার হাতে নেই। ভোরের আলো ফুটে ওঠেনি তখনও, কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রণব সাহেব। বাবার লাশ যখন বাড়িতে নিয়ে আসা হলো, তখন প্রণয়ী নামের মেয়েটা জানেই না তার মাথার ওপর থেকে শেষ অস্তিত্বটা মুছে গেছে। বাবার লাশের পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইল প্রণতি। ধীরে ধীরে সরিয়ে ফেলল তার বাবার মুখের কাপড়। ধীরে ধীরে প্রণতির সরু সরু আঙুল আলতো স্পর্শ করল তার বাবার মুখ। লাশের পাশেই দাঁড়িয়েছিল নির্বেদ। প্রণতির হাতের দিকে খেয়াল করতে দেখতে পেল আঙুলে রক্ত জমাট বেঁধেছে। প্রণতির গায়ে রয়েছে এমন অনেক রক্ত জমাটের অংশ, যা প্রকাশ করছে নির্বেদের পুরুষত্ব। বাবার মুখের দিকে তাকিয়ে প্রণতি ভাবছিল তার বাবা ঘুমিয়ে আছেন,
এই হয়তো কিছুক্ষণ পর সে জেগে উঠবে, উঠে তার সাথে কথা বলবে। পিয়াল তাকে ধমক দিলে পিয়ালকে বকা দিবে, কিন্তু এমন কিছুই হলো না। কালো চাদরে ঢেকে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন লোক গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। প্রণতিকে ফুলিখালা দাঁড় করাতেই সে বুঝতে পারল তার বাবাকে নিয়ে যাচ্ছে। পথ রোধ করে দাঁড়ালো সে, কিছুতেই নিয়ে যেতে দিবে না। এদিকে পিয়াল তার বোনকে বলল, ঘরে যা প্রণতি, বাবাকে নিয়ে যেতে দে। প্রণতি দুপাশে ঘাড় নাড়িয়ে জবাব দিল, বাবাকে নিয়ে যেতে দিব না, আমিও যাব। প্রণতি জেদে পিয়াল কিছুটা বিরক্ত হয়ে তাকে ধমক দিল। আশেপাশের মানুষে তখন চাপা স্বরে কথা শুরু হয়েছে। বাবা মারা গেছে একদিন হয়নি, আর ভাই তার প্রতিবন্ধী বোনকে মারতে আসছে। বাবার লাশ যখন বাড়িতেই, এই মেয়েরে এখন কে দেখবে? নির্বেদ প্রণতির পাশে এসে দাঁড়িয়ে তাকে পিয়ালের থেকে ছাড়িয়ে নিল। তাকে নিজের সাথে লেপ্টে নিয়ে জোর করে জড়িয়ে ধরে রেখে পিয়ালকে ইশারা করলে এগিয়ে যেতে। পিয়ালরা গেট পার হতে প্রণতি চিৎকার করতে লাগলো। নির্বেদ প্রণতিকে ততক্ষণ অবধি ছাড়েনি যতক্ষণ না সে শান্ত হয়েছে। সদ্য পিতা হারানো প্রণতিকে নিজের ছায়ায় নিয়ে নিল নির্বেদ। আনিকা কল দিয়ে নির্বেদকে জিজ্ঞেস করলো কখন সে আসবে। নির্বেদ জবাবে তাকে বলল সে আসতে পারবে না, কারণ প্রণতিকে পিয়াল মারতে এসেছিল। মেয়েটা এখন এতিম এবং তার দায়িত্ব। একথা শুনে আনিকা গুমরে কেঁদে উঠল। তার চাপা কান্নার স্বর ফোনের অপর পাশ থেকে শুনতে পাচ্ছে নির্বেদ। আমি আসবো আনিকা, তবে আজ নয়। কাল তোমার অপারেশন আছে, তুমি বিশ্রাম নাও, রাখছি। পিয়াল ফিরল গভীর রাতে, মদ্যপান করে। তার বাবা থাকাকালীন সময় এমন করতে পারেনি। আজ থেকে সে মুক্ত। ফিরে এসে নিজ ঘরে দরজা লাগালো সে। বাড়িতে তার বোন আছে, তাকে সামলানোর দায়িত্ব সে নেয়নি। নিজ ইচ্ছে মতো আছে সে। ফুলিখালা প্রণতিকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। এদিকে আনিকার অনবরত কলে নির্বেদকে বেরিয়ে যেতে হলো মাঝরাতি, কারণ আনিকার শারীরিক সমস্যা হচ্ছে। আনিকার মা একা একজন মানুষ, স্বামী সন্তান কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন তাদের নেই। এদিকে মেয়েকে নিয়ে সে কি করবে ভেবে না পেয়ে কল দিচ্ছিল তাকে। নির্বেদ আনিকাকে নিয়ে হাসপাতালে পৌঁছালে দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো, কারণ নির্বেদ আসতে চায়নি বলে সে নিজের ক্ষতি পুনরায় করেছে। ধীরে ধীরে কেটে গেল 3 দিন। এই 3 দিনে নির্বেদ ফিরতে পারেনি প্রণতির কাছে। যেদিন ফিরে এলো সেদিন ফিরে দেখতে পেল প্রণতিকে বেঁধে রাখা হয়েছে ড্রয়িং রুমের একটা চেয়ারের সাথে। শুধু তাই নয়, তার মুখে মারের দাগ স্পষ্ট। ফুলিখালা দাঁড়িয়ে আছেন একটু দূরেই, মুখে আঁচল গুজে দাঁড়িয়ে কাঁদছেন তিনি। নির্বেদের চোখ এবার পড়ল অপর পাশে বসে থাকা পিয়ালের দিকে। তার ঘাড় দিয়ে রক্ত বের হচ্ছে। একজন ডক্টর এসেছে তাকে ট্রিটমেন্ট দিতে। বুঝতে বাকি রইল না যে প্রণতি তাকে কামড়ে দিয়েছে, আর এজন্যই পিয়াল তাকে বেঁধে রেখেছে। পিয়ালের দিকে নির্বেদ এগিয়ে যেতে তাকে সবটা বলল পিয়াল। প্রণতি তখন অনবরত কাঁপছে। নির্বেদ দ্রুত তার কাছে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কাছাকাছি যেতেই প্রণতি তাকে সজোরে লাথি মারে তার তলপেটের দিকটায়। আকস্মিকতায় তাল সামলাতে না পেরে নির্বেদ পড়ে গেল ফ্লোরে। বাম হাতের কনুইতে ব্যথা পেয়েছে সে। পিয়াল তাকে হাত ধরে তুলে বলল, 3 দিন কই ছিলি? তোর দায়িত্ব না? এখন নিয়ে বিদায় হ। আমার দায়িত্ব একার পিয়াল, তোর বোন না। কোনো বোন তার ভাইকে এমন কামড়ে দেয়? গত 3 দিন ধরে সে বাসার জিনিসপত্র ভাঙছে, বাবা বাবা করছে, যাকে পাচ্ছে তাকে আঘাত করছে। ওর ডাক্তারকে ডাকছিস না কেন? সময় বুঝে সেও পাল্লা ঝেড়েছে। ওর মানসিক অবস্থাটা বোঝ। ওকে বেঁধে রাখলে? গিয়েছিলি তো, লাথি দেয়নি? ওকে এভাবেই বেঁধে রাখতে হবে। এবার ফুলিখালা এগিয়ে এসে বললেন, ওরে বাইন্দা রাখো না, আমার কাছে দাও, আমি ওরে ঘরে নিয়ে যাই। ও ডরাইতাছে, তোমাকে দেখা, ওরে ঘরে নিয়ে যাইতে দাও।
ফুলি খালার কথায় দুজনে কোনো কান দিল না। অনেক কথার পর সিদ্ধান্ত নিল তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হবে, যা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু তার বাবা করেনি। আজ যেহেতু বাবা নেই, আর তাছাড়া প্রণতির এমন উগ্র আচরণের জন্য তাকে এভাবে রাখা যায় না। ফুলি খালা এ কথা শুনে বলল, পাগলা গারদে পাঠাইবেন কেন? এটা ওর বাড়ি, ভাইজান ওর নামে দিছে না? ওরে নিয়ে আমি দূরে চলে যাবো, তা ওরে পাগলা গারদে দিও না। আমার গ্রামে জামুগা ওরে নিয়া, তোমরা ওরে পাগলা গারদে দিও না। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। নির্বেদের পকেটে থাকা ফোনে বারবার কল আসছে। কখন ফিরবে সে আনিকার কাছে? পিয়াল তখন ব্যস্ত নিজের ব্যবসায়িক কলে। গেটের বাইরে তখন লাল নীল আলোয় সাইরেন বাজিয়ে এসে থেমেছে সাদা রঙের গাড়ি। সেখান থেকে বেরিয়ে এলো গোটা চারেক লোক। প্রণতি কি বুঝলো কে জানে, উচ্চস্বরে শুধু বাবাকে ডাকতে লাগলো। তার বাবাকে না পেয়ে ফুলি খালাকে ডাকলো, কিন্তু ততক্ষণে তার চোখ বুজে আসছে ঘুমে। নিভু নিভু চোখে সে দেখল তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়েছে, পায়ের বাঁধন খুলে তাকে তুলে নিচ্ছে স্ট্রেচারে। গাড়িতে ওঠানোর পূর্বে পিয়াল একবার তার দিকে তাকিয়ে দেখল। কোনো অনুভূতি হলো বলে মনে হলো না তার। নির্বেদ পাশেই দাঁড়িয়েছিল। প্রণতি হাত বাড়িয়ে কখন তার শার্টের কোনা ধরেছিল সে জানে না। গাড়িতে ওঠানোর সময় খেয়াল হলো, কিন্তু কর্তব্যরত সেবিকা হাত ছাড়িয়ে নিল। নির্বেদ খেয়াল করলো প্রণতিও ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলেছে। সাদা গাড়িটা নীল সাদা রঙের আলো জ্বালিয়ে সাইরেন বাজিয়ে চলে গেল যে পথে এসেছিল। সেদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বেদ। পকেটে এখনো তার ফোন বেজেই চলেছে। সে ফিরবে আনিকার কাছে, শুরু হবে তার জীবনের নতুন অধ্যায়। আর সেই জীবনে ফেলে যাচ্ছে রঙহীন এক মেয়ের বেরঙে গল্প। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।